তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজির যাতায়াতের জন্য ব্যবহার হতো একটি কালো রঙের বিলাসবহুল মার্সিডিজ বেঞ্জ 200 মডেলের গাড়ি এবং নিরাপত্তার জন্য .38 বোর সার্ভিসের একটি রিভলভার। সেই সময় এই গাড়িগুলো ছিল পাকিস্তান সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের এক আভিজাত্যের প্রতীক। সর্বশেষ 1971 সালের 16 ডিসেম্বর সকালে এই গাড়িতে চড়ে নিয়াজি ঢাকা বিমানবন্দরে গিয়েছিলেন ভারতীয় জেনারেল জে.এস. অরোরাকে স্বাগত জানাতে। এরপর বিকেলে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করার জন্য ঢাকা সেনানিবাস থেকে রেসকোর্স ময়দান বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েছিলেন। ওই সময় গাড়িতে ভারতীয় জেনারেল জে.এস. অরোরা এবং তার স্ত্রী পিছনে এবং নিয়াজি চালকের পাশে সামনে বসেছিলেন। এখানে মজার বিষয় হলো, আত্মসমর্পণের আগে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডারের চিফ অফ স্টাফ মেজর জেনারেল জে.এফ.আর. জেকব নিয়াজির দপ্তরে যান। তখন নিয়াজি ওই গাড়িতে করে তাকে নিয়ে রেসকোর্স ময়দানে গিয়েছিলেন। রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করার পর নিয়াজি তার কোমর থেকে রিভলভারটি বের করে এর বুলেটগুলো খুলে ফেলেন এবং লেনিয়ার্ড সহ ভারতীয় জেনারেল জে.এস. অরোরার হাতে তুলে দিলে নিয়াজিকে যুদ্ধবন্দী হিসেবে নিয়ে যাওয়া হয় এবং সাথে নিয়াজির ব্যবহৃত মার্সিডিজ গাড়ি এবং রিভলভারটি ভারতীয় সেনাবাহিনীর দখলে চলে যায়। এরপরে নিয়াজির এই মার্সিডিজ গাড়িটিকে ওয়ার ট্রফি হিসেবে ভারতীয় সেনাবাহিনী ঢাকা থেকে কলকাতায় নিয়ে যায়। বর্তমানে এই গাড়িটি কলকাতার ফোর্ট উইলিয়াম এবং রিভলভারটি ভারতের দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমি মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ভারতীয় সেনাবাহিনী 13 দিন যুদ্ধ করে যদি এই ওয়ার ট্রফি জিততে পারে, তাহলে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করেও কেন এই ট্রফি জিততে পারেনি?